হ্যালো এভরিওয়ান, এর আগের দিন আমরা টেক্সোনমি নিয়ে আলোচনা শুরু করেছিলাম। তো টেক্সোনমিটা কি ছিল? টেক্সোনমি হচ্ছে জীবনবিজ্ঞানের এমন একটা শাখা যেই শাখাটাতে আমরা জীবের নামকরণ, শ্রেণীবিন্যাস এবং তাদের যে ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করছি সেই বিষয়টাকে বলছি আমরা টেক্সোনমি। এটা হচ্ছে একটা জীবনবিজ্ঞানের শাখা। তো আমরা দেখেছিলাম কি যে বিভিন্ন বিজ্ঞানী এই পৃথিবীর সমস্ত জীবজগৎকে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাগে ভাগ করেছিলেন। ঠিক আছে, এর মধ্যে প্রথম যিনি ভালোভাবে বিস্তারিত বৈজ্ঞানসম্মতভাবে ভাগ করেছিলেন তিনি হচ্ছে কেরোলাস লিনিয়াস। আমরা জানি এর আগের দিনে আমি বলেছিলাম যে টেক্সোনমির জনক কাকে বলা হয়, কেরোলাস লিনিয়াসকে। তিনি কিন্তু সমস্ত জীবজগৎকে দুই রকম ভাগে ভাগ করেছিলেন, একটা হচ্ছে টু কিংডম সিস্টেম, এনিম্যাল এবং প্ল্যান্ট, এই দুটা ভাগে তিনি ভাগ করেছিলেন। কিন্তু কে করেছিল? তাহলে কেরোলাস লিনিয়াস। তাহলে টু কিংডম সিস্টেমের হচ্ছে তোমার জনককে কেরোলাস লিনিয়াস। এরপরে আরেকজন বিজ্ঞানী আসলো হেকেল, তিনি কিন্তু থ্রি কিংডম সিস্টেম চালু করলেন, অর্থাৎ এনিম্যাল প্ল্যান্ট যে ভাগ করেছিল কেরোলাস লিনিয়াস তার সাথে একটা নতুন শ্রেণীবিভাগ ভাগ করলেন, সেটা হচ্ছে প্রোটিস্টা, এবং তিনি হয়ে গেলেন থ্রি কিংডম সিস্টেমের কিন্তু জনক। এরপরে বিজ্ঞানী কোপল্যান্ড ফোর কিংডম সিস্টেম, তিনি হচ্ছে এনিম্যাল প্ল্যান্ট মোনেরা এবং প্রোটিস্টা, এই দুটা ভাগ কিন্তু এই ভাগটা মোনেরাটা কিন্তু নতুন যোগ করলেন, এবং ফোর কিংডম সিস্টেমের জনক আমরা বলতে পারি কোপল্যান্ডকে। এরপর আমি আলোচনা করেছিলাম যে আর এ হুইটটেকার কি করেছিলেন? সমস্ত যে জীবজগৎকে তিনি কিন্তু পাঁচটা ভাগে ভাগ করেছিলেন, তাই তাকে আর এ হুইটটেকারকে কিন্তু ফাইভ কিংডম সিস্টেমের কিন্তু জনক বলা হয়। তিনি কি কি ভাগে ভাগ করেছিলেন? তিনি ভাগ করেছিলেন মোনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্লেন্টি এবং এনিমিলিয়া। তাহলে এই পাঁচটা ভাগে ভাগ করেছিলেন, অর্থাৎ ফাইভ কিংডম সিস্টেম চালু করেছিলেন আর এ হুইটটেকার। এই জন্যই আর এ হুইটটেকারকে আমরা বলছি ফাইভ কিংডম সিস্টেমের জনক। এই পর্যন্ত এর আগের ক্লাসে হয়েছে। আজকে আমরা বলেছিলাম যে কি আলোচনা করব, আজকে আমরা আলোচনা করব মোনেরা সম্পর্কে। কি সম্পর্কে? মোনেরা। এই মোনেরাটা কি? মোনেরাটা হচ্ছে আর এইচ হুইটটেকার সমস্ত জীবজগৎকে যে ভাগ করেছিলেন পাঁচটা ভাগ, সেই পাঁচটা ভাগের মধ্যে প্রথম ভাগটা কিন্তু আজকে আমরা বিশেষভাবে আলোচনা করব, যেটা পরীক্ষার জন্য তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু কোশ্চেন কিন্তু অনেক সময় আসে, এবং এই চ্যাপ্টারটা অনেকের কাছে কঠিন মনে হয়। তো খুব সহজে তোমাদের কিভাবে বোঝানো যায় সেই জন্য কিন্তু আমি অনবরত চেষ্টা করে যাচ্ছি। ওকে, তো চলো আমরা মোনেরা সম্পর্কে আমরা ডিটেলস জেনে নিই। তো চলো আমরা দেখে নিই যে মোনেরা গ্রুপ, অর্থাৎ এই যে ফাইভ কিংডম ক্লাসিফিকেশন করলো বিজ্ঞানী আর এচ হুইটটেকার, তো মোনেরা যে গ্রুপ, সেই গ্রুপের মধ্যে কোন কোন প্রাণী আসবে, অর্থাৎ ওদের স্পেসিফিক কী কী বৈশিষ্ট্য থাকা মানে বাঞ্ছনীয়, সেই সমস্ত বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা দেখে নিই। তো তার আগে আমরা জেনে নিই যে এই যে মোনেরা গ্রুপটা, এই যে মোনেরা শ্রেণীবিন্যাসটা করেছিল, সেই শ্রেণীবিন্যাসটা সম্পর্কে প্রথম কে প্রস্তাব করেন? দেখো এখানে লিখে দিয়েছি যে এই শ্রেণীবিন্যাসটি সম্পর্কে প্রথম প্রস্তাব দেন বিজ্ঞানী আর্নস্ট হেকেল। তাহলে এখান থেকে যদি কোশ্চেন আসে যে কে প্রথম মোনেরা গ্রুপটি মানে প্রথম প্রস্তাব দেন, সেটা অ্যান্সার হয়ে যাবে কিন্তু আর্নস্ট হেকেল। ঠিক আছে, তো দেখো মোনেরা যে ওয়ার্ডটা, এটা কিন্তু একটা গ্রিক ওয়ার্ড মনোস থেকে এসেছে। কি? MONOS, এইটা থেকে এসেছে। মনোস কথার অর্থ কিন্তু একক। কি? একক, অর্থাৎ একক। একক মানে কি? একাই। অর্থাৎ এদের মধ্যে যে কোষ থাকবে সেটা কিন্তু এককোষী হবে। কি হবে? এককোষী। এই জন্য দেখো 2 নম্বরে আমি বৈশিষ্ট্যটা লিখে দিয়েছি যে এরা কিন্তু কি হবে? এককোষী। তাহলে দেখো এককোষী মানে কি? এককোষী যেহেতু হবে তাহলে এরা কিন্তু অতি ক্ষুদ্র হবে। এরা কিন্তু কি হবে? আণুবীক্ষণিক। কি হবে? আণুবীক্ষণিক। এদের আয়তন প্রায় দেখো 0.2 থেকে 10 মাইক্রোমিটার কিউব কিন্তু এদের আয়তন, এবং লম্বা কত? লম্বা এরা কিন্তু 0.1 থেকে 0.5 মাইক্রন এদের কিন্তু হয়ে থাকে। ওকে, তারপর যদি তোমরা দেখতে যাও যে কোষের প্রকৃতি ওদের কেমন, তো কোষের প্রকৃতি কিন্তু এদের কিন্তু প্রোক্যারিওটিক কোষ, অর্থাৎ এদের যে নিউক্লিয়াসটা থাকে, এদের কোষের মধ্যে যে নিউক্লিয়াস থাকে সেই নিউক্লিয়াসটা কিন্তু অ্যাকচুয়ালি সুগঠিত নয়। ওকে, অর্থাৎ নিউক্লিয়াসের বাইরে কিন্তু নিউক্লিয় মেমব্রেন, অর্থাৎ নিউক্লিয় যে পর্দাটা, সেই পর্দাটা কিন্তু থাকে না। এই জন্য মোনেরা গ্রুপের মধ্যে যারাই পড়বে তারা কিন্তু তাদের কোষের প্রকৃতি কিন্তু অবশ্যই কিন্তু প্রোক্যারিওটিক হবে। ঠিক আছে, তাহলে দেখো তারা কিন্তু কি হবে? আণুবীক্ষণিক হবে, এককোষী হবে, এবং তাদের যে কোষের প্রকৃতি সেটা কিন্তু প্রোক্যারিওটিক কোষ হবে কিন্তু। ঠিক আছে, দেখো 4 নাম্বার যেটা বৈশিষ্ট্য, এদের কোষ প্রাচীর আবার থাকতেও পারে, মানে কিছু কিছু মোনেরা গ্রুপের মধ্যে যে সমস্ত প্রাণীগুলা পড়ে, যে সমস্ত এককোষী জীবরা পড়ে, তাদের কিন্তু অনেকের আবার কোষ প্রাচীর থাকে, আবার কারো কারো থাকে না। তাহলে এইটা একটা ওদের বৈশিষ্ট্য হয়ে যাচ্ছে।
তারপর দেখো এদের কোষ বিভাজন হয়, এদের যে কোষ বিভাজনের পদ্ধতি সেই পদ্ধতিটা কিন্তু এমাইটোসিস পদ্ধতিতে কিন্তু তারা কিন্তু কি করে কোষ বিভাজন করে। এবং এরা সবুজী এবং পরজীবী দুটাই হতে পারে। সবুজী মানে আমরা জানি কি যে নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, তারা কিন্তু সবুজী। অর্থাৎ মনেরা গ্রুপের মধ্যে যারা যারা পড়বে তারা কেউ কেউ সবুজী হতে পারে, যেমন আছে ব্লু গ্রিন এলগিরা আছে, তারা কিন্তু সালোক সংশ্লেষ করতে পারে, তারা কিন্তু কিসের মধ্যে পড়বে, তারা কিন্তু ওই যে সবুজের মধ্যে পড়বে। এবং পরজীবীও আছে যারা কি করে নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, তারা কিন্তু পরজীবীর মধ্যে পড়তে পারে পড়ে। ঠিক আছে, তাহলে মনেরা গ্রুপেরা যে সমস্ত প্রাণী তারা কিন্তু সবুজী এবং পরজীবী দুই ধরনেরই হতে পারে। এদের কিভাবে বংশবিস্তার হয়, এদের বংশবিস্তারের পদ্ধতি হচ্ছে যৌন এবং অযৌন জনন পদ্ধতিতে কিন্তু এরা বংশবিস্তার করতে পারে। তো এই ছিল আমাদের মনেরা থেকে বেসিক একটা বৈশিষ্ট্য, যে মনেরা গ্রুপের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো যদি থাকে তাহলে সেই প্রাণীটাকে অর্থাৎ সেই জীবটাকে সেই অর্গানিজমটাকে আমরা মনেরা গ্রুপের মধ্যে ফেলতে পারি। কি কি বৈশিষ্ট্য? একটা হচ্ছে আণুবীক্ষণিক, অর্থাৎ এদেরকে মাইক্রোস্কোপ ছাড়া কিন্তু দেখাই যাবে না, খালি চোখে কিন্তু দেখাই যাবে না। এরা কি হবে? এরা এককোষী এবং কোষের প্রকৃতি কি হবে? প্রোক্যারিওটিক কোষ হবে। ওকে, অর্থাৎ পর্দা ঘেরা সুগঠিত নিউক্লিয় যে মেমব্রেন অর্থাৎ নিউক্লিয় পর্দা সেটা কিন্তু থাকবে না। এদের কোষ প্রাচীর আবার থাকতেও পারে নাও থাকতে পারে। এবং কোষ বিভাজন হয় কি পদ্ধতিতে? এমাইটোসিস পদ্ধতিতে। ক্লিয়ার তোমাদের কাছে? তারপর এরা সবুজী এবং পরজীবী, এবং এদের যে বংশবিস্তারের যে পদ্ধতি সেটা হচ্ছে যৌন এবং অযৌন দুই পদ্ধতিতেই কিন্তু করতে পারে। এরপরে আমরা দেখব যে মনেরার ক্লাসিফিকেশন, যেখান থেকে খুবই কোশ্চিন আসে। এখান থেকে তেমন একটা খুব কোশ্চিন আসে না, কোশ্চিন যদি আসে তাহলে এখান থেকে আসবে যে মনেরা গ্রুপটা কে প্রথম প্রস্তাব দিয়েছিলেন, সেটা হচ্ছে আর্নস্ট হ্যাকেল। ওকে, এরপরে আমরা মনেরার ক্লাসিফিকেশন সম্পর্কে চলো জেনে নিই। তো দেখো আমরা দেখে নিলাম যে মনেরা গ্রুপের কি কি স্পেসিফিক বৈশিষ্ট্যগুলো থাকলে সেটা হচ্ছে মনেরা গ্রুপের মধ্যে সেই অর্গানিজমটা পড়বে। তো এইবার আমরা দেখব যে মনেরাকে কয় রকম ভাগে ভাগ করা যায়। মনেরার ক্লাসিফিকেশন কি? মনেরাকে দুই রকম ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে আর্কি ব্যাকটেরিয়া, একটা হচ্ছে ইউ ব্যাকটেরিয়া। বিশেষত মনেরা গ্রুপের মধ্যে কিন্তু ব্যাকটেরিয়া গ্রুপটাই কিন্তু এর মধ্যে পড়ে। তো দেখো আর্কি কথার অর্থ কি? আর্কি কথার অর্থ কিন্তু আদি, অর্থাৎ প্রথমে। তো ব্যাকটেরিয়াদের মধ্যে প্রথমে কিন্তু আর্কি ব্যাকটেরিয়ারাই এসেছিল, তারপর ধীরে ধীরে এভলিউশন হয়ে হয়ে কিন্তু ইউ ব্যাকটেরিয়ারা কিন্তু এসেছিল আমাদের পৃথিবীতে। ঠিক আছে, তো আর্কি ব্যাকটেরিয়া সম্পর্কে আমরা বিশেষভাবে এখন আলোচনা করব, এবং তারপরে ইউ ব্যাকটেরিয়া সম্পর্কে আমরা বিশেষভাবে আলোচনা করব। তো দেখো আমরা দেখলাম যে মনেরাকে দুই রকম ভাগে আমরা ভাগ করছি, একটা হচ্ছে আর্কি ব্যাকটেরিয়া, একটা হচ্ছে ইউ ব্যাকটেরিয়া। তো আর্কি ব্যাকটেরিয়ার মধ্যে কি কি বিশেষ বৈশিষ্ট্য পাওয়া যায় সেটা কিন্তু আমরা জানবো। দেখো এখানে এরা প্রধানত সবুজী। এরা কিরকম ধরনের হয়? এরা কিন্তু সবুজী, অর্থাৎ এদের যে পুষ্টি পদ্ধতি অর্থাৎ পুষ্টি সংগ্রহ করার যে পদ্ধতি সেটা কিন্তু সবুজী, অর্থাৎ নিজের খাদ্য তারা কিন্তু নিজেরাই তৈরি করতে পারে। এদের যে কোষ প্রাচীর সেই কোষ প্রাচীর কিন্তু কি দ্বারা নির্মিত? প্রোটিন দ্বারা গঠিত। এদের কিন্তু কোষ প্রাচীর প্রোটিন দ্বারা নির্মিত। ঠিক আছে, এরা কিন্তু জটিল পরিস্থিতিতে বসবাস করতে পারে, অর্থাৎ এদের যে বাসস্থান সেই বাসস্থানের উপর ভিত্তি করেও কিন্তু আমরা আর্কি ব্যাকটেরিয়াকে কিন্তু তিন রকম ভাগে ভাগ করছি। একটা হচ্ছে হ্যালোফাইলস, একটা হচ্ছে থার্মোএসিডোফাইলস, একটা হচ্ছে মিথানোজেন। অর্থাৎ হ্যালোফাইলস কাদের বলছি আমরা? হ্যালোফাইলস আমরা তাদের বলছি যারা হচ্ছে প্রচণ্ড ক্ষরজলের ব্যাকটেরিয়া। তাহলে এখান থেকেই একটা কোশ্চেন আসতে পারে যে প্রচণ্ড ক্ষরজলের যে সমস্ত ব্যাকটেরিয়া আমরা পাই তাদেরকে কি বলি? তাদেরকে আমরা কিন্তু বলি হ্যালোফাইলস। ওকে, ইম্পর্টেন্ট কোশ্চেন এটা হয়ে দাঁড়ায় আমাদের কাছে। তারপর দেখো উচ্চ তাপমাত্রায় বসবাসকারী ব্যাকটেরিয়া, অর্থাৎ যে সমস্ত ব্যাকটেরিয়ারা উচ্চ তাপমাত্রায় কিন্তু বসবাস করতে পারে, যেইটাতে হচ্ছে তুমি সাধারণ মানুষ কিন্তু বসবাস করতেই পারবে না, সেইরকম তাপমাত্রায় বা সেইরকম আম্লিক জায়গায় কিন্তু এরা বসবাস করে জন্য এদেরকে বলা হচ্ছে থার্মোএসিডোফাইলস। তোমরা যারা লিখছো তারা লিখে নাও, এবং যারা স্ক্রিনশট করে নিচ্ছ তারা কিন্তু এই মুহূর্তেই কিন্তু স্ক্রিনশট করে নাও। তাহলে উচ্চ তাপমাত্রায় বসবাসকারী ব্যাকটেরিয়াদের কি বলা হয়? আমরা অ্যান্সার করব থার্মোএসিডোফাইলস। দেখো তারপরের ভাগটা কি আছে, যে কর্দমাক্ত এলাকায় বসবাসকারী ব্যাকটেরিয়া, অর্থাৎ যে সমস্ত ব্যাকটেরিয়ারা কর্দমাক্ত এরিয়া, মানে মনে করো যে অনেকদিন ধরে অনেক পচা জায়গা, অনেক জল জমে সেখানে পচা জায়গা তৈরি করেছে, অনেক পাতা গাছের পাতা, সেই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু এই ধরনের ব্যাকটেরিয়ারা কিন্তু থাকে। সেই ব্যাকটেরিয়ার নাম কি? মিথানোজেন। মিথানোজেন, অর্থাৎ মিথানোজেন কথাটাতেই আমরা দেখতে পাচ্ছি কি মিথেন। তো আমরা দেখতে পাই না যে আলেয়া যে হয়, আমরা জানি না যে মিথেন গ্যাস অক্সিজেনের সংস্পর্শে এসে কি হয়? আগুন জ্বলে ওঠে, সেটাকে তো আমরা আলেয়া বলি। সেই সমস্ত জায়গায় কিন্তু এই ধরনের ব্যাকটেরিয়ারা কি করে? মিথেন গ্যাস কিন্তু তৈরি করে। কি করে? মিথেন গ্যাস তৈরি করে। তাহলে কি ধরনের ব্যাকটেরিয়ারা? মিথানোজেন। তাহলে পরীক্ষায় যদি আসে যে কর্দমাক্ত
এরিয়ায় অর্থাৎ কর্দমাক্ত যে সমস্ত এলাকায়, সেই সমস্ত এলাকায় যে ধরনের ব্যাকটেরিয়া পাওয়া যায় তাদেরকে আমরা কি বলবো? মিথানোজেন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু মনে রাখবে। এখান থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চিন আরও হতে পারে যে কর্দমাক্ত এলাকায় বসবাসকারী ব্যাকটেরিয়া, একটা তো বললাম, আর মিথানোজেনের এদের কোষ প্রাচীরটার নাম কি? দেখো এখানে আমরা পড়েছিলাম কি যে কোষ প্রাচীর এদের সাধারণত প্রোটিন দ্বারা গঠিত। কাদের? আর্কি ব্যাকটেরিয়াদের কোষ প্রাচীর প্রোটিন দ্বারা গঠিত। তো হ্যালোফাইলস এদের কিন্তু গ্লাইকোপ্রোটিন, তোমরা লিখে রাখবে হ্যালোফাইলস, এখানে আমি লিখে দিচ্ছি গ্লাইকোপ্রোটিন। এদের যে কোষ প্রাচীর সেটা হচ্ছে কি গ্লাইকোপ্রোটিন। এবং থার্মোএসিডোফাইলস এদের যে কোষ প্রাচীর, এদের কোষ প্রাচীরও কিন্তু গ্লাইকোপ্রোটিন নির্মিত। কিন্তু মিথানোজেনের যে কোষ প্রাচীর, সেই কোষ প্রাচীর কিন্তু কি দ্বারা গঠিত? এদের কিন্তু কোষ প্রাচীর সিউডোমিউরন। দেখো এখানে লিখে দিলাম, আমি উপরে লিখে দিচ্ছি সিউডোমিউরন প্রোটিন নির্মিত। তাহলে পরীক্ষায় যদি আসে যে কাদের কোষ প্রাচীর, কোন ধরনের ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর সিউডোমিউরন প্রোটিন নির্মিত, তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের কিন্তু যে সমস্ত ব্যাকটেরিয়া কর্দমাক্ত এলাকায় বসবাস করে মিথানোজেন। তা মিথানোজেন হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে এখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে? 1 নাম্বার কোশ্চেন আসতে পারে যে আর্কি ব্যাকটেরিয়ারা তাদের যে পুষ্টি প্রক্রিয়া প্রধানত কীরকম, আমরা অ্যান্সার দেবো সবুজি। এদের কোষ প্রাচীর কী দ্বারা নির্মিত? আর্কি ব্যাকটেরিয়াদের অ্যান্সার দিব প্রোটিন। এরা যে সমস্ত জটিল পরিস্থিতিতে বসবাস করে তাদের আলাদা আলাদা নাম আমরা জানি, সেই আলাদা আলাদা নামগুলো আলাদা আলাদাভাবে কিন্তু কোশ্চেন হিসেবে দিতে পারে। যেমন প্রচণ্ড খরজলে ব্যাকটেরিয়া হ্যালোফাইলস। কর্দমাক্ত এলাকায় যে সমস্ত ব্যাকটেরিয়া পাওয়া যায় সেই সমস্ত ব্যাকটেরিয়াকে কি বলা হয়? মিথানোজেন। এবং যারা উচ্চ তাপমাত্রায় বসবাস করে যে সমস্ত ব্যাকটেরিয়া, বিশেষ করে প্রচণ্ড আম্লিক জায়গায় বসবাস করে যে সমস্ত ব্যাকটেরিয়া, তাদেরকে কি বলা হচ্ছে? থার্মো এসিডোফাইলস। তাহলে এই 3টা জিনিস তোমাদের কাছে আশা করছি ক্লিয়ার। এইবার এই মিথানোজেন থেকে আরেকটা ইম্পর্টেন্ট তোমাদের বলে দিই, যে সমস্ত প্রাণীরা কি করে, যে জাবর কাটে, যে খায় না, ঘাস পাতা খায়, তারপরে আং 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 করে যে জাবর কাটে খাওয়ার পর, তো এই সমস্ত প্রাণী কারা আছে? যেমন গরু, ছাগল, তাই কি না? গরু ছাগলটা কি করে? ঘাস টাস খেয়ে নেয়, তারপর ওটা চিবোতেই থাকে, তাই কি না? তো ওদের পাকস্থলিতে কিন্তু এই ধরনের ব্যাকটেরিয়াটা পাওয়া যায়। তাহলে পরীক্ষায় আসতে পারে যে গরু, ছাগল এই সমস্ত প্রাণীর পাকস্থলিতে যে ধরনের ব্যাকটেরিয়া উপস্থিত, সেই ধরনের ব্যাকটেরিয়ার নাম কি? নিম্নলিখিতদের মধ্যে কোনটি? তাহলে এই অপশনগুলো দিলে হ্যালোফাইলস, থার্মোএসিডোফাইলস, মিথানোজেন, এই সমস্ত অপশনগুলো দিলে আমরা মিথানোজেনে কিন্তু টিক করব। ঠিক আছে? এই কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু মনে রাখবে। ওকে, ক্লিয়ার? তো দেখো এখন আমরা আলোচনা করব ইউ ব্যাকটেরিয়া সম্পর্কে। ইউ ব্যাকটেরিয়া অর্থাৎ এই ব্যাকটেরিয়াদের মধ্যে ব্যাকটেরিয়ার আদর্শ গুণগুলি, অর্থাৎ ব্যাকটেরিয়ার যে সমস্ত আদর্শ গুণাবলী থাকা প্রয়োজন, সেই সমস্ত গুণাবলী এই ব্যাকটেরিয়ার মধ্যে থাকে জন্য, এই ইউ ব্যাকটেরিয়াদের মধ্যে থাকে জন্য এদেরকে কিন্তু ট্রু ব্যাকটেরিয়া বলা হয়। কি ধরনের ব্যাকটেরিয়া বলা হয়? ট্রু ব্যাকটেরিয়া। তাহলে পরীক্ষা যদি আসে যে ট্রু ব্যাকটেরিয়া কাদের বলা হয়, তাহলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে কিন্তু আমাদের ইউ ব্যাকটেরিয়া। ঠিক আছে? তো দেখো ইউ ব্যাকটেরিয়ারা 5 কিংডম ক্লাসিফিকেশনের মধ্যে কোন কিংডমের মধ্যে পড়ে? মনেরার মধ্যে পড়ে। ক্লিয়ার? তো মনেরার বৈশিষ্ট্য আমরা কি দেখেছিলাম? মনেরার কোষের প্রকৃতি কেমন? প্রোক্যারিওটিক ছিল। অর্থাৎ প্রোক্যারিওটিক এর যে সমস্ত বৈশিষ্ট্য, সেই সমস্ত বৈশিষ্ট্যগুলো কিন্তু সমস্ত কিছুই কিন্তু ইউ ব্যাকটেরিয়ার মধ্যে দেখা যায়। এই জন্যই এদেরকে ট্রু ব্যাকটেরিয়া বলা হয়। তো প্রোক্যারিওটিক কোষের যদি তোমরা গঠন দেখতে যাও, তাহলে কীরকম গঠন হয়? প্রথমে একটা পর্দা থাকে, সেটাকে বলা হচ্ছে ক্যাপসুল। তারপরে আরেকটা পর্দা থাকে, সেটাকে বলা হচ্ছে কোষ প্রাচীর বা সেল ওয়াল। তারপরে আরেকটা পর্দা থাকে, সেটাকে বলা হচ্ছে প্লাজমা পর্দা। ঠিক আছে? তারপরে কিন্তু থাকে সাইটোপ্লাজম, এবং সেই সাইটোপ্লাজমের মধ্যে কি থাকে? জেনেটিক পদার্থ থাকে, সেই জেনেটিক পদার্থ থাকে। এবং বাইরে কি থাকে? সিলিয়া এবং ফ্লাজেলা। এগুলাকে বলা হচ্ছে কি? এগুলাকে বলা হচ্ছে সিলিয়া। একটা প্রোক্যারিওটিক কোষের বাইরে ঠিক আমাদের লোমের মতো এরকম কিছু জিনিস কিন্তু এদের দেখা যায়, এদেরকে বলা হচ্ছে পিলি বা ফিমরি। এবং এদের মাঝে মাঝেই বড় বড় কিছু চুলের মতো অংশ দেখা যায়, সেগুলোকে বলা হচ্ছে কিন্তু ফ্লাজেলা। তো এই সমস্ত বৈশিষ্ট্যগুলো এই ধরনের ব্যাকটেরিয়ায় দেখা যায়। এই ফ্লাজেলার সাহায্যে ওরা কি করে বলো তো? এই ফ্লাজেলার সাহায্যে ওরা এক জায়গা থেকে অন্য জায়গায় কিন্তু চলে যেতে পারে। ঠিক আছে? তো দেখো ইউ ব্যাকটেরিয়ার মধ্যে বিশেষত কিন্তু সমস্ত ধরনের ব্যাকটেরিয়া কিন্তু আসবে। তো ব্যাকটেরিয়া সম্পর্কে আমরা চলো আলোচনা করি।
তো চলো এবার আমরা দেখি যে ব্যাকটেরিয়া সম্পর্কে কিছু তথ্য। দেখো, ব্যাকটেরিয়া কে আবিষ্কার করে? ব্যাকটেরিয়া আবিষ্কার করে কিন্তু লিউয়েন হোক। আমরা সেল চ্যাপ্টার যখন পড়তে যাব তখন আমরা দেখব যে প্রথম জীবিত কোষ কে আবিষ্কার করে। প্রথম জীবিত কোষ আবিষ্কার করে কিন্তু লিউয়েন হোক, যেটা ছিল কিন্তু অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়া। ঠিক আছে, তাহলে ব্যাকটেরিয়ার আবিষ্কারক কে? এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে কিন্তু লিউয়েন হোক। এখান থেকে আবার এইভাবেও দিতে পারে যে প্রথম জীবিত কোষের প্রথম সন্ধান কে করেন, তিনি কিন্তু হয়ে যাবেন কিন্তু লিউয়েন হোক। তাহলে ব্যাকটেরিয়ার কে নামকরণ করেন কিন্তু এরেন বার্ক নামে একজন বিজ্ঞানী। তো দেখো, ব্যাকটেরিয়ার শ্রেণীবিভাগ যদি আমরা জানতে চাই, তো ব্যাকটেরিয়ার আকৃতি অনুযায়ী কিন্তু এদের 4 ভাগে ভাগ করা যায়। ওকে, যেমন হচ্ছে গোলাকৃতি যে সমস্ত ব্যাকটেরিয়া আছে সেই সমস্ত ব্যাকটেরিয়াকে বলা হচ্ছে কোক্কাস। ওকে, তাহলে যে সমস্ত যদি উদাহরণ দিয়ে বলে দেয় আর কি, যে এই উদাহরণটা স্টেপ্টোকক্কাস হলো একটি মানে কি আকৃতির ব্যাকটেরিয়া, তাহলে কোক্কাস নাম থাকবে, তাহলে সেটা কিন্তু গোলাকৃতি ব্যাকটেরিয়া কিন্তু তোমরা দেবে। দণ্ডাকৃতি যেরকম বেসিলাসের মধ্যে আমরা সবাই জানি একটা ল্যাক্টোবেসিলাস, যেটা দুধ থেকে দই হতে কিন্তু সাহায্য করে যে সমস্ত ব্যাকটেরিয়া। তাহলে দেখো, ব্যাকটেরিয়ারা কিন্তু আমাদের কিন্তু হেল্প কিন্তু করে। ঠিক আছে, যেমন ল্যাক্টোবেসিলাস। তাহলে বেসিলাস যেগুলো, সেগুলো কিন্তু দণ্ডাকৃতি ব্যাকটেরিয়া, মানে ওদের যে আকৃতিটা সেটা কিন্তু রোডের মতো এইরকম টাইপের ব্যাকটেরিয়া, অর্থাৎ রোডের মতো ব্যাকটেরিয়াগুলোকে বলা হচ্ছে দণ্ডাকৃতি ব্যাকটেরিয়া, এবং সেগুলোকে বলা হচ্ছে কিন্তু বেসিলাস, যেমন ল্যাক্টোবেসিলাস। কোমা আকৃতি অর্থাৎ কোমা শেপ এরকম টাইপের থাকবে, এরকম টাইপের ব্যাকটেরিয়াগুলোকে বলা হচ্ছে কিন্তু ভিব্রিও। ওকে, এবং পেঁচানো আকৃতি মানে এই যে এরকম টাইপের পেঁচানো, এই ধরনের ব্যাকটেরিয়াগুলোকে বলা হচ্ছে কিন্তু স্পাইরিলাম। কি বলা হচ্ছে? স্পাইরিলাম। তাহলে ব্যাকটেরিয়ার শ্রেণীবিভাগ কয়টা পড়লাম? একটা পড়লাম আমরা গোলাকৃতি, যেটাকে বলা হচ্ছে কোক্কাস, যেটাকে আরেকটা পড়লাম দণ্ডাকৃতি, যেটাকে বলবো আমরা কি? বেসিলাস, এবং কোমাকৃতি, যেটাকে বলবো আমরা ভিব্রিও, এবং পেঁচানো আকৃতি, সেটাকে বলবো আমরা কিন্তু কি বলবো? স্পাইরিলাম। ওকে, তো এইবার দেখো, আমি কিছু ইম্পর্টেন্ট তথ্য তোমাদের দিয়ে দিয়েছি, সাম ইম্পর্টেন্ট লিখে দিয়েছি। দেখো, মাইকোপ্লাজমা এদের কোষ প্রাচীর থাকে না। তাহলে এখান থেকে একটা কোশ্চেন আসবে যে মাইকোপ্লাজমা তো অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমা কিন্তু ইউব্যাকটেরিয়ার মধ্যে পড়ে। মাইকোপ্লাজমা হচ্ছে এমন এক ধরনের ব্যাকটেরিয়া যার মধ্যে কোষ প্রাচীর থাকে না। আমরা কি জানতাম? আমরা জানতাম যে কোষ প্রাচীর থাকে ইউব্যাকটেরিয়াদের ক্ষেত্রে, সেটা হচ্ছে পেপটাইডোগ্লাইকেন। কি ধরনের কোষ প্রাচীর থাকে? কি নির্মিত? পেপটাইডোগ্লাইকেন নির্মিত। কিন্তু মাইকোপ্লাজমা এমন এক ধরনের ব্যাকটেরিয়া যাদের মধ্যে কোনো কিন্তু কোষ প্রাচীর নাই। তাহলে এটা আমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে যে কোন ধরনের ব্যাকটেরিয়া হচ্ছে কোষ প্রাচীর পাওয়া যায় না বা থাকে না, সেটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে কিন্তু মাইকোপ্লাজমা। এই মাইকোপ্লাজমায় কিন্তু আমাদের সবথেকে আয়তনের ছোট কোষ বা সবথেকে ছোট সেল। ঠিক আছে, আমরা পড়বো সেল চ্যাপ্টার যখন পড়বো তখন কিন্তু আমি বলবো যে সবথেকে ছোট আয়তনের সবথেকে ছোট সেল হচ্ছে মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। এদের কিন্তু কোষ প্রাচীর থাকে না। এই মাইকোপ্লাজমাটাকে কিন্তু বলা হচ্ছে জোকার অফ মাইক্রোবায়োলজি। তাহলে পরীক্ষায় যদি আসে যে জোকার অফ মাইক্রোবায়োলজি কাকে বলা হয়, তাহলে আমরা অ্যান্সার করব মাইকোপ্লাজমা। এই মাইকোপ্লাজমার আবিষ্কারক কিন্তু আলবার্ট ফ্র্যাঙ্ক নামে একজন বিজ্ঞানী এই মাইকোপ্লাজমা নামে এককোষী যে অণুজীবীয় যে জীবাণুটা, সেটা কিন্তু আবিষ্কার করেছিল প্রথমে। এবং অণুজীববিদ্যার জনক কাকে বলা হয়? এটাও খুব পরীক্ষায় আসে যে অণুজীববিদ্যার জনক বলা হয় কিন্তু আমাদের লুই পাস্তুরকে। ওকে, লুই পাস্তুরকে কি বলা হয়? অণুজীববিদ্যার জনক। তাহলে আমরা কি দেখলাম যে মনে রাখে দুই রকম ভাবে ভাগ করা যাচ্ছে, একটা হচ্ছে কার্কি ব্যাকটেরিয়া, একটা হচ্ছে ইউ ব্যাকটেরিয়া। এইটা ছাড়াও আরেক ধরনের ব্যাকটেরিয়া আমরা দেখতে পাই, সেটা হচ্ছে সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া। অর্থাৎ যে সমস্ত ব্যাকটেরিয়ারা সালোক সংশ্লেষ করতে পারে তাদেরকে আমরা বলবো সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া। তো দেখো, প্রথম সালোক সংশ্লেষকারী জীব উদ্ভিদ জীব। প্রথম সালোক সংশ্লেষকারী উদ্ভিদ জীব কে? উত্তর হবে আমাদের সায়ানোব্যাকটেরিয়া। কি? সায়ানোব্যাকটেরিয়া। তো দেখো, এই ধরনের ব্যাকটেরিয়াগুলো না একসাথে থাকে, সবাই জোটবদ্ধ হয়ে কিন্তু একসাথে অবস্থান করে জন্য এদের উপর একটা বিশেষ ধরনের আবরণ দেখা যায়, সেটা হচ্ছে জিলেটিন আবরণ। কি ধরনের আবরণ দেখা যায়? জিলেটিন আবরণ। তাহলে পরীক্ষায় যদি আসে যে জিলেটিন আবরণ কোন ধরনের ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখা যায়, তাহলে আমরা অ্যান্সার দেব সায়ানোব্যাকটেরিয়া। কি ব্যাকটেরিয়া? সায়ানোব্যাকটেরিয়া, যেটাকে আমরা বাংলায় বলি হচ্ছে নীলাভ সবুজ শৈবাল। ওকে, এইটা তাহলে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হয়ে গেল। তারপর দেখো, যে সমস্ত শৈবালগুলো ডাঙায় থাকে অর্থাৎ স্থলে থাকে, সেই সমস্ত ব্যাকটেরিয়াদের একটা বিশেষ ধরনের কোষ পাওয়া যায়। তার মাধ্যমে কি করে ওরা বায়ুমণ্ডলের যে সমস্ত নাইট্রোজেন, সেই নাইট্রোজেনগুলোকে ওরা কিন্তু স্থিতিকরণ করে রাখে।
ঠিক আছে, মাটির মধ্যে। তো সেই বিশেষ ধরনের কোষটার নাম হচ্ছে হেটেরোসিস্ট। তাহলে এটাও অনেক সময় পরীক্ষায় আসে যে সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়াদের এক নাইট্রোজেন স্থিতিকরণের জন্য একটি বিশেষ ধরনের কোষ থাকে, তার নাম কি? তাহলে সেটা হচ্ছে হেটেরোসিস্ট। তো সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া বিশেষ কয়েকটি উদাহরণ আমি বলে দিচ্ছি, দুটো উদাহরণ আমি বলে দিচ্ছি। একটা হচ্ছে এনাবিনা, আর একটা হচ্ছে নোস্টক। এনাবিনা, নোস্টক হচ্ছে এই সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়ার উদাহরণ। ওকে, তাহলে আজকে আমরা পড়লাম কি কি? আমরা পড়লাম যে মোনেরা, 5 কিংডম ক্লাসিফিকেশনের মধ্যে মোনেরা যে কিংডমটা ছিল সেই কিংডমটা সম্পর্কে পড়লাম। তো মোনেরা প্রথম প্রস্তাব কে করেছিল? বিজ্ঞানী হ্যাকেল কিন্তু প্রথম প্রস্তাব করেছিল। তারপর আমরা দেখলাম যে মোনেরার কিছু বিশেষ বৈশিষ্ট্য, সেগুলো হচ্ছে কি এরা এককোষী হবে, আণুবীক্ষণিক হবে, প্রোক্যারিওটিক হবে। তো আমরা দেখলাম কিছু কিছু ক্ষেত্রে কোষ প্রাচীর থাকে, আবার কিছু কিছু ক্ষেত্রে কোষ প্রাচীর থাকে না। যেরকম মাইক্রোপ্লাজমা একটা ইম্পর্টেন্ট বিষয়, কোশ্চিন, যে মাইক্রোপ্লাজমার মধ্যে কোনো কোষ প্রাচীর থাকে না। তাছাড়া কিন্তু সবারই মোটামুটিভাবে কিন্তু কোষ প্রাচীর অবস্থিত, কারো প্রোটিন দ্বারা নির্মিত, কারো পেপটাইডোগ্লাইকেন দ্বারা নির্মিত। ওকে, তারপর আমরা পড়লাম কি যে মোনেরার শ্রেণীবিভাগ। মোনেরাকে দুই রকম ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে আর্কি ব্যাকটেরিয়া, একটা হচ্ছে কি ব্যাকটেরিয়া? ইউ ব্যাকটেরিয়া। ইউ ব্যাকটেরিয়াকে আমরা কি বলছি? ট্রু ব্যাকটেরিয়া, কারণ এদের মধ্যে ব্যাকটেরিয়ার সমস্ত আদর্শ গুণাবলী কিন্তু বর্তমান। এবং আর্কি ব্যাকটেরিয়ার মধ্যে কি বললাম? যে আর্কি ব্যাকটেরিয়া অর্থাৎ এরা হচ্ছে আগের ব্যাকটেরিয়া, অর্থাৎ এরা ইউ ব্যাকটেরিয়ার থেকেও আগে কিন্তু পৃথিবীতে এসেছে। আর্কি ব্যাকটেরিয়ার মধ্যে কি ইম্পর্টেন্ট জিনিস জানলাম আমরা? আর্কি ব্যাকটেরিয়ার মধ্যে ইম্পর্টেন্ট জিনিস যেটা জানলাম সেটা হচ্ছে যারা ক্ষরজলে বাস করে তাদেরকে কি বলা হচ্ছে? তাদেরকে বলা হচ্ছে হ্যালোফাইলস। এবং যারা কর্দমাক্ত এরিয়ায় বসবাস করছে তাদেরকে কি বলা হচ্ছে? মিথানোজেন। তাহলে কর্দমাক্ত এরিয়ায় কি ধরনের ব্যাকটেরিয়া পাওয়া যায়? মিথানোজেন। ওকে, এইটুকু আমরা জানলাম। তারপরে আমরা জানলাম যে উচ্চ তাপমাত্রা বা বেশি আম্লিক জায়গায় যে সমস্ত ব্যাকটেরিয়া পাওয়া যায় তাদেরকে কি বলা হচ্ছে? থার্মো অ্যাসিডোফাইলস। এইটুকু আমরা জানলাম। ঠিক আছে, ইউ ব্যাকটেরিয়া থেকে আমরা জানলাম ব্যাকটেরিয়া সম্পর্কে। তো ব্যাকটেরিয়া কে আবিষ্কার করে? ব্যাকটেরিয়া আবিষ্কার করে কিন্তু বিজ্ঞানী লিউয়েনহক, নামকরণ করে এরেনবার্গ। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর পেপটাইডোগ্লাইকেন দ্বারা গঠিত। মাইক্রোপ্লাজমার কিন্তু কোষ প্রাচীর কিন্তু নেই। ওকে, মাইক্রোপ্লাজমা কে আবিষ্কার করে? যদি কোশ্চেন আসে তাহলে অ্যান্সার করবো আমরা অ্যালবার্ট ফ্র্যাঙ্ক। ওকে, মাইক্রোপ্লাজমাকে কি বলা হয়? মাইক্রোপ্লাজমাকে জোকার ও মাইক্রোবায়োলজি বলা হয়। মাইক্রোবায়োলজির জনক কাকে বলা হয়? আমরা অ্যান্সার দেব লুই পাস্তুর। ওকে, তারপর আমরা পড়লাম সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া। এদের উদাহরণ হচ্ছে এনাবিনা, নোস্টক। এদের হচ্ছে সালোক সংশ্লেষকারী, এরা হচ্ছে প্রথম সালোক সংশ্লেষকারী জীব, যার নাম হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। এই ধরনের ব্যাকটেরিয়া যেহেতু অনেকগুলি একসাথে থাকে, ফলে এদের জিলেটিন আবরণ দেখা যায়। তাহলে জিলেটিন আবরণ কাদের দেখা যায়? সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া অর্থাৎ সায়ানোব্যাকটেরিয়াদের দেখা যায়। আর বায়ুমণ্ডলের নাইট্রোজেন স্থিতিকরণের জন্য এদের একটি বিশেষ ধরনের কোষ দেখা যায়, যার নাম হচ্ছে হেটেরোসিস্ট। ওকে, এইটুকু পর্যন্ত আমরা আজকে আলোচনা করলাম। এরপরের দিন আমরা আলোচনা করব প্রোটিস্টার সম্পর্কে। ঠিক আছে, আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, এবং যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। তারপর দেখো ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে তোমরা জয়েন হতে পারো, কারণ সেখানে আমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে থাকি। তো চলো, আজকের মতো ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।